এখানে আপা যেটা বলছেন আমরা এটা আসলে নট পিপল, এটা হচ্ছে টু পাওয়ার, এবং পাওয়ারের স্বার্থে আপনার জামাত ইসলামের আদর্শ তো 90 এর আগেও যাচ্ছিল এখনো আছে, তাহলে আপনি 90 তে জামাতের সাথে কেন আপনি আদর্শিক জায়গা থেকে আপনি কম্প্রোমাইজ করছেন পাওয়ারে যাওয়ার জন্য? আপনি নট পিপল, এটা হচ্ছে পাওয়ারের যাওয়ার সাথে সাথে এটাকে হচ্ছে তারা আলাদা কম্প্রোমাইজ করা হয়নি। প্রশ্নটা এরকম হয়েছে যে বাংলাদেশি জাতীয়তাবাদ যারা ভারত বিরোধী আগ্রাসনে যেই দলগুলো ঐকমত্য হয়েছিল তারা তাদের সাথে আমরা এক জায়গায় গিয়েছি, সেইটা হচ্ছে এটার ব্যাখ্যা। নাহিদ ইসলামের আরেকটি পোস্ট নিয়ে আমি একটু কথা বলতে চাই, যেখানে আসলে সংবিধান নিয়ে এই যে সংস্কার যখন আলাপটা আপনারা করছিলেন তখন পিআর পদ্ধতির আলাপ কিভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করেছে, কিভাবে সংস্কারের আলাপকে ক্ষতিগ্রস্ত করেছে সেই কথাটি তিনি এখানে বলতে চেয়েছেন। তিনি যদি আমি এখান থেকে কোট করি তাহলে ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় সংলাপকে গণ অভ্যুত্থানের আলোকে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে এই পিআর আন্দোলন তোলা হয়েছে। আদিব, আমি আপনার মন্তব্য শুনতে চাই। আপনারা এটা আসলে কবে অনুধাবন করলেন? যখন সংস্কার আলোচনা আপনারা করছিলেন তখনই কি এটা অনুধাবন করলেন, যদি করে থাকেন, নাকি এটা এখনই আপনারা বুঝলেন? আর আগে অনুধাবন করলে সেটা তখন কেন আপনারা সামনে আনলেন না তখন, যে আমরা এটা নিয়ে কথা বলবো না? কারণ পিআর নিম্নকক্ষের পিআর এমনিতেও শুরুতে ছিল না কমিশনের আলাপে। প্রথমত এখানে দুটি বিষয় ঘটছে। প্রথমত বিষয়টা হচ্ছে যে দেখেন, আমরা এটা শুধু আমাদের এখন সামনে আনা না, সেটা হচ্ছে যে আমাদের থেকে আমরা আরও বেশ কয়েকজন, আমি স্পেসিফিক আরও 2-3 মাস আগেই একটা মন্তব্য করেছিলাম। সেটি হচ্ছে যে এই যে জুলাই সনদ এবং সংস্কার, মৌলিক সংস্কার, এই বিষয়টি হচ্ছে যে রাজনৈতিক দলগুলো তারা আগামীতে ক্ষমতায় কার কতটুকু স্টেক থাকবে এইটার আলোকে মূলত সে তার এখানকার রাজনৈতিক টুলস হিসাবে, রাজনৈতিক নেগোসিয়েশন টুলস হিসাবে তারা ব্যবহার করছে। এবং সেখানে তারা খুব সুন্দর একটা আমাদের এখানে রাজনৈতিক সংস্কৃতিতে বলে যে রাজনীতির শেষ কথা বলে কিছু নাই, এবং একই সাথে এটাও বলা হয় মানে আসলে শেষ কথা বলে নাই, এটার মানেটা হচ্ছে আপনি জনগণের সাথে প্রতারণা করছেন, আপনি জনগণকে অন্ধকারে রাখার চেষ্টা করছে। এবং এটাকে গ্লোরিফাই করা হয় যে আমাদের 35 বছর রাজনৈতিক অভিজ্ঞতা, 50 বছর ধরে রাজনীতি করি, রাজনীতি হয়েছে আর্ট অফ নেগোসিয়েশন, রাজনীতি হচ্ছে আর্ট অফ কম্প্রোমাইজ, মানে এই যে এইভাবে গ্লোরিফাই করা, বরঞ্চ আমরা দেখি যে এইটা আসলে রাজনীতির একটা কুটচাল, এবং হচ্ছে এটা হচ্ছে খুবই এই জিনিসটা আসলে করা উচিত না। ফলে এই সংস্কৃতিটা চেঞ্জ করবে। এবং আপনি যদি দেখেন জুলাই সনদের প্রথম থেকে আমরা একেবারে স্পেসিফিক যে দাবি জানাচ্ছি আজকের শেষ পর্যন্ত আমরা কিন্তু একই আছে। আমরা তখনই বলছি যে জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে, আইনি ভিত্তি কোন প্রক্রিয়া হবে সেটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু এটা আইনি ভিত্তি লাগবে এবং এটার স্থায়ী সমাধানটা হচ্ছে গণপরিষদ নির্বাচন। ফলে এই দাবি থেকে কিন্তু আমরা হয়নি। যেহেতু এখানে আলাপটা আসছে, আপনি দেখবেন যে জামাত যেটি করেছে যে তারা কিন্তু জুলাই সনদের ক্ষেত্রে যখন আলোচনাটা শুরু হলো, আপনারা বারবারই বলছেন গণপরিষদ, আগে থেকেই বলছেন, এখনো আমরা বলি যে স্থায়ী সমাধানটা হচ্ছে গণপরিষদ নির্বাচন। গণপরিষদে যদি না ভোট জয়যুক্ত হয় তাহলে কি না, গণপরিষদে না ভোট জয়যুক্তের সুযোগ নাই। সংবিধান, দুঃখিত, আমি গণভোটের কথা বলতে চাইছি। গণভোটে যদি আপনার না ভোট জয়যুক্ত হয় তাহলে কি হবে? গণভোটে না জয়যুক্ত যদি হয় তাহলে সেটা না হবে, অসুবিধা নাই তো। শুধুমাত্র রাজনৈতিক দলগুলোই বাংলাদেশের মানুষের শুধুমাত্র লিগ্যাসি এজেন্সি নিয়ে নেবে এটা তো হয় না, কারণ এই রাজনৈতিক দলগুলোর বাহিরেও জনগণের আলাদা মত আছে, আলাদা পথ আছে, সেটা আছে গণভোটের মাধ্যমে সে হচ্ছে দিতে পারবে। তাহলে কি এই সংস্কার শুরু করার আগেই গণভোটে যাওয়া উচিত ছিল না? না, এটা সংস্কার করার আগে না। তো আপনি কিসের উপর আগে সংস্কারে যাবেন? আপনি বলতে পারবেন যে মেজর মূলত যেই জায়গাটি এখন বিশেষ করে দলগুলোর মধ্যে সেটা হচ্ছে উচ্চকক্ষের পিআর, এটা নিয়ে মূলত একটা যে 4টা বা 5টা পয়েন্টে খুব বেশি আছে, বাকিগুলো কিন্তু খুব বেশি নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ আদিব, আমাদের সময় বেশি নেই। আমি মাহমুদা হাবিবা, আপনি যদি কিছু বলতে চান সংক্ষেপে বলবেন, কিন্তু একটি বিষয় আমি আপনার কাছে জানতেই চাই, সেটা হচ্ছে আজকে গুলশান কার্যালয়ে, আপনাদের অফিসের গুলশান কার্যালয়ে একটা সাংবাদিক, আপনি জানেন যে সাংবাদিককে মারধর করা হয়েছে এবং মোবাইল ভাঙচুর করা হয়েছে। তো এই প্রসঙ্গে আমরা জানতে চাইছিলাম যে এটা আসলে বিএনপি নতুন রাজনীতি, নতুন সংস্কৃতি দেখতে চায়, দেখাতে চায়, কিন্তু কোন পথে হাঁটছে? পুরনো পথেই? না, ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা তোলার জন্য। আমি আগে একটা ছোট কথা বলে আসি। আমি রুহিন ভাই, প্রিন্স ভাই এবং আদিবের সাথে একটা বিষয় খুব সিরিয়াসলি দ্বিমত পোষণ করি। রাজনীতিতে শেষ কথা নাই বলতে যখন কথা বলা হয়,
রাজনীতি হচ্ছে একটা ফ্লেক্সিবল জিনিস, এটাকে ফ্লেক্সিবলে রাখতে হবে, কারণ ইউ ওয়ার্ক উইথ পিপল, আপনি মানুষের নিডের ওপরে কাজ করেন, ভিন্ন মত পথ ধর্ম এবং বিশ্বাসের মানুষের আপনি প্রতিনিধিত্ব করেন, ফলে আপনি একটা স্ট্যাটিক জিনিস যেটা আপনি একেবারে সারা মানে একটা সেট করে নিলেন এবং অ্যাকর্ডিংলি চললেন, কখনোই আপনি জনগণের উপযুক্ত নেতা হতে পারবেন না। সময়ের প্রয়োজনে, জনগণের চাহিদার প্রয়োজনে এবং পরিবর্তিত সময়ের যে চাহিদা তৈরি হয় সেগুলোর সাথে অ্যাডজাস্টমেন্টের বাইরে কিন্তু কখনোই আপনার পক্ষে পলিটিক্স জিনিসটা করা যাবে না। সামরিক শাসন করা যেতে পারে, সামরিক শাসনে তো স্ট্যাটিক, আপনি যা বললেন সেটাই আইন, এখানে কোনো সুযোগই নাই। রাজনীতিতে শেষ কথা নাই বলতে এইটাই বোঝানো হয়, যেটা বারবার বলছেন। এতগুলো রাজনৈতিক দল থাকার পরেও একটা একটা বড় সংখ্যক জনগোষ্ঠী বাইরে থাকছে, যেই কারণে গণভোটের প্রশ্ন আসছে, যেই কারণে সবার ইনক্লুশন নিয়ে প্রশ্ন আসছে। আপনি যখন ইনক্লুশন নিয়ে কথা বলবেন, আপনি যখন চাইবেন মানুষের সাথে আপনি না 20 সেকেন্ডের সুযোগ নেন। আমি এটা এই জন্য বলছি যে এটার মানে কিন্তু এই নয় যে সুবিধা বুঝে নেওয়া। নাহিদ ইসলাম যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমি নিজে এটা সারা জীবনই ফিল করে এসেছি, কিছু কিছু রাজনৈতিক দলের আচরণ এবং তাদের যে মূল উদ্দেশ্য মেলানোটা টাফ হয়। যে রহিন ভাই সই করবেন না, ইট ইজ ক্লিয়ার অ্যাজ আ ডে, এটা কিন্তু আপনি বুঝতে পারছেন। কিন্তু 20 থেকে 27 পর্যন্ত যে আপনি আন্দোলন দিলেন, এটার আড়ালে যে আসলে কি ধরনের নেগোসিয়েশন কোথায় আছে, এটা ভাবতে ভাবতে আপনার দিন চলে যাবে। দীর্ঘদিন ধরে জামাত ইসলামের রাজনীতি দেখে দেখে এটাই আমার বাস্তব অভিজ্ঞতা। আর তৃতীয়ত আপনি যে প্রসঙ্গটা তুলেন, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমাদের গুলশান কার্যালয়ে নিচতলাটা বিশেষ করে আমাদের এই জায়গাটায় খুব একটা কন্ট্রোল নাই। এখানে সব ধরনের মানুষজন, বিশেষ করে নমিনেশন প্রার্থী লোকজন এবং তাদের সাথে বিপুল সংখ্যক লোকজন ওখানে অংশ নেন এবং এমন একটা ক্রাউড হয়ে যায় যেটা কখনো কখনো কন্ট্রোলের বাইরে চলে যায়। আমরা চেষ্টা করেছি সব সময়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতদিন ক্ষমতায় থেকেছে আপনারাও জানেন, সাংবাদিক নিপীড়নের কোনো ধরনের কোনো খুব বড় ধরনের কোনো ইনসিডেন্ট নাই। এইখানে যেটা করেছে, অলরেডি আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল খুব সিরিয়াসলি একটা নোট দিয়েছেন, এটা আমরা চেষ্টা করছি বের করা যায়, আইডেন্টিফাই, যেহেতু আমাদের টোটাল অফিসটা সিসিটিভি কানেক্টেড, এবং শুধু তাই না, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আরেকটা জিনিস, তিনি কিন্তু ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছেন। দেখুন, বড় দল, অনেক মানুষ, এবং অফিসে এটা যে ঘটলো, এটা তো আমাদের অবশ্যই ব্যর্থতা আছে। এই ব্যর্থতাটার দায় নিয়েই আমরা এটা দায় মোচনের চেষ্টা করব। আমরা দেখতে চাই আপনারা কি উদ্যোগ নেন যারা অভিযুক্ত তাদের ফ্লেক্সিবল শুনতে চাই। 20 সেকেন্ডস। এখানে আপা যেটা বলছেন, আমরা এটা আসলে নট পিপল, এটা হচ্ছে টু পাওয়ার, এবং পাওয়ারের স্বার্থে আপনার জামাত ইসলামের আদর্শ তো 90 এর আগেও যাচ্ছিল, এখনো আছে। তাহলে আপনি 90-তে জামাতের সাথে কেন আপনি আদর্শিক জায়গা থেকে আপনি কম্প্রোমাইজ করছেন পাওয়ারে যাওয়ার জন্য? আপনি নট পিপল, এটা হচ্ছে পাওয়ারের যাওয়ার সাথে সাথে এটাকে হচ্ছে তারা আলাদা কম্প্রোমাইজ করা হয়নি। প্রশ্নটা এরকম হয়েছে যে বাংলাদেশি জাতীয়তাবাদ যারা ভারত বিরোধী আগ্রাসনে যেই দলগুলো ঐকমত্য হয়েছিল, তাদের সাথে আমরা এক জায়গায় গিয়েছি, সেইটা হচ্ছে এটার ব্যাখ্যা।